ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী খুন, পলাতক থাকায় বাসার দুই গৃহকর্মীকে সন্দেহ করছে পুলিশ। মুখে বালিশ চাপা ছিল আর এখনো হাত এরকম ভাবেই আছে। দেহে সদ্য কোনো আঘাত নেই, তবে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে। আপাতত কাউকে আটক করা হয় নাই, তবে আমরা তদন্তের পরে ব্যবস্থা নিচ্ছি। যাত্রাবাড়িতে ঘরে ঢুকে এক নারীকে হাতুড়ি দিয়ে হত্যা। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ে সঙ্গে আছি আমি শাফিন জাহিদ এবং আমি আফজাল হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। খুলনা সদরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেট কার দুমড়ে মুচড়ে এক পথচারী সহ নিহত 5। পাশ কাটতে গিয়েই দুর্ঘটনা, জানালো পুলিশ। এবার কোচিং সেন্টারের বিরুদ্ধে অভিযান। রাজধানীর ফার্মগেটে 8 জনকে 1 মাস করে কারাদণ্ড, 5টি সিলগালা। স্কুলে সিলেবাস শেষ না করার অভিযোগ শিক্ষার্থীদের। বুড়িগঙ্গা দখল মুক্ত করতে কাল থেকে ফের শুরু হচ্ছে তৃতীয় দফার উচ্ছেদ অভিযান। অনেক স্থাপনা এরই মধ্যে সরিয়ে ফেলেছেন স্থানীয়রা, পাল্টাপাল্টি অভিযোগ। উপজেলা ভিত্তিক মাস্টার প্ল্যান প্রণয়ন করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর। স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিদর্শন করে বললেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে। এবং আজ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা। চ্যালেঞ্জের মুখে এক যুগ ধরে ক্যাম্পাসে নিষ্ক্রিয় থাকা ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে অভিযোগ। ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভিন নিজ বাসায় খুন হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। গত রাত 9:30টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে সুকন্যা টাওয়ারের নিজ ফ্ল্যাট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের আলামত দেখে সিআইডির ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আর পুলিশ বলছে, পলাতক 2 গৃহকর্মী এই খুনের সঙ্গে জড়িত। রাজধানীর এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের 16 তলায় নিজ ফ্ল্যাটে থাকতেন ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভিন ও তার স্বামী ইসমাত কাদির গামা। তাদের সঙ্গে এই বাসায় থাকতেন 3 জন নারী গৃহকর্মী। রোববার সন্ধ্যায় বাসায় ঢুকে স্ত্রীর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন ইসমাত কাদির গামা। ঘটনাস্থল পরিদর্শন শেষে একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন সিআইডির কর্মকর্তা। চোখটুক বন্ধ করতে তো স্বাভাবিক হবেই। ওই বুড়ো একটা কাজের মেয়ে ছিল, আর কেউ নেই, ওনাকে ঘুমাচ্ছিল। 2 জন ওনার আলমারির রয়ার ভাঙছে। মুখে বালিশ চাপা ছিল আর এখনো হাত এরকম ভাবেই আছে। খাটের নিচে ছিল, ওনাকে পিছন দিয়ে মনে হয় কিছু দিয়ে টান দিয়ে করছে। দেহে সদ্য কোনো আঘাত নেই, তবে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে। এটি একটি পরিকল্পিত হত্যা, যা তাকে অপরাধীরা শ্বাসরোধ করে হত্যা করেছে। নগদ টাকা পয়সা ও গহনা লোড করতেই 2 গৃহকর্মী মিলে তাকে হত্যা করেছে বলে ধারণা পুলিশের। বাসায় থাকা অপর নারী গৃহকর্মী মানসিক ভারসাম্যহীন হলেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। লাশ দেখে আমাদের হত্যা নাকি অন্য বিষয়, এটা আমরা তদন্ত করে দেখতেছি। তদন্তের পর বিস্তারিত হয়তো প্রকাশ করা যাবে। আপাতত কাউকে আটক করা হয় নাই, তবে আমরা তদন্তের পরে ব্যবস্থা নিচ্ছি। চাকরির প্রয়োজনে নিহতের 2 ছেলেই থাকেন ঢাকার বাইরে। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা করা হয়নি। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর যাত্রাবাড়িতে সালমা নামে এক নারীকে বাসায় ঢুকে ভারী অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাবেয়া নামে অপর একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তর কুতুবখালীর 5ম তলা ভবনের একটি ফ্ল্যাটে থাকতো সালমা ও রাবেয়া। গতকাল বিকেল 4টার দিকে খবর পেয়ে সেখানে যান পুলিশ সদস্যরা। পরে আহত রাবেয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। নিহত সালমার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। তারা জানায়, নিহতের মাথায় ভারী অস্ত্র ও হাতুড়ির আঘাত রয়েছে। সালমা বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তার বাড়ি মাদারীপুরের চর মুগরিয়ায়। এই ঘটনার হত্যার মামলা সহ দায়ের করা হয়েছে। সে বাসায় কাজ করতে, এখানে বাসার ভিতরে তাকে হাতুড় দিয়া আঘাত করে মাইরা ফেলাইছে। ফোন পাই আমরা সবাই আসলাম, এসে তো দেখলাম যে লাশ। পুলিশ সবাই ছিল,
লাশ তো এখন এখানে নিয়েই আসছে, কিন্তু কিভাবে কি হয়েছে এটা কেউই বলতে পারতেছে না। এটা একটা হত্যাকাণ্ডের ঘটনা, কিন্তু কেন, কিভাবে, কারা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এটা একেবারে প্রাথমিক পর্যায়ে আমরা এখনও সুনির্দিষ্টভাবে জানতে পারিনি। আমাদের একাধিক টিম এই বিষয়টা কাজ করছে। যারা এই ঘটনা জড়িত তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করব। আমাদের ডিবি সহ আমাদের অন্যান্য টিম কাজ করছে। খুলনায় মানসিক ভারসাম্যহীন এক পথচারীকে পাশ দিতে গিয়ে ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে ওই পথচারী সহ 5 জন নিহত হয়েছেন। গত রাত 10টার দিকে রূপসা বাইপাস সড়কে দুর্ঘটনা ঘটে। প্রাইভেট কারে নিহত 4 যাত্রীর বাড়ি গোপালগঞ্জে। রিপোর্টার তরিকুল ইসলামের তথ্য ও আবুল বাশারের ছবি নিয়ে রিপোর্ট। পুলিশ জানায় রোববার রাতে খুলনা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। রাত 10:30টার দিকে রূপসা সেতু বাইপাস সড়কের হরিণটানা গেট এলাকায় পৌঁছালে এক মানসিক ভারসাম্যহীন পথচারী প্রাইভেট কারটি সামনে পড়ে। এ সময় তাকে পাশ দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই পথচারী সহ প্রাইভেট কারের 4 যাত্রী নিহত হন। একটা পাগল রাস্তা থেকে পার হচ্ছিল, তারপরে আপনার হচ্ছে গাড়ি যে প্রাইভেট কারটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই প্রাইভেট কারটা ব্রেক করার কারণে পরবর্তীতে আপনার হচ্ছে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়, মানে এটা আর কি ট্রাকটা মারি দেয়। চিল্লা ফাল্লা কিরে পরে আইসা দেখে যে গাড়ি অ্যাক্সিডেন্ট, কিন্তু ভিতরে লোক আছে 3 জন, কিন্তু এই পাশে যে দুটি একটা হচ্ছে ওই সাইডে আর একটা সামনে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেলের মর্গে পাঠায়। রাস্তার ওভারটেক করে এবারে চলে আসে 2টা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। এখানে ট্রাকের কোনো দোষ নাই। 5 জন মারা গেছে, 1 জন পাগল আর 4 জন গাড়ির যাত্রী, প্রাইভেট কারের যাত্রী। আমরা গাড়ি থেকে উদ্ধার করেছি 3 জন, আর পথে এসে স্পট ডেথ পেয়েছি 2 জন। অলরেডি ইন টোটাল আমরা 5 জনকে দেখতে পেয়েছি এবং সেগুলো বডি ব্যাগ ভুক্ত করছি এবং উদ্ধার করে সেগুলো অ্যাম্বুলেন্সের মাধ্যমে পাঠিয়ে দিতে পেরেছি। প্রাইভেট কারের নিহত 4 যাত্রীর বাড়ি গোপালগঞ্জ সদরের সবুজবাগ এলাকায় বলে জানা গেছে। সময় সংবাদ, খুলনা। এবার কোচিং সেন্টারের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্দেশ ও মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করায় রাজধানীতে 2টি কোচিং সেন্টারের 8 জনকে 1 মাস করে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও 10টিকে সিলগালা করা হয়েছে। অভিভাবকরা বলছেন, স্কুলে ভালো পাঠদানের অভাব ও সিলেবাস শেষ না করায় শিক্ষার্থীদের কোচিং সেন্টারে নিতে বাধ্য হচ্ছেন তারা। আদালতের নির্দেশনা, শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা, কোনো কিছুতেই থামানো যাচ্ছে না রাজধানীর কোচিং বাণিজ্য। কোথাও বাইরে থেকে তালা ঝুলিয়ে, আবার কোথাও বা পড়া দেখিয়ে দেওয়ার নামে চলছে কোচিং। শিক্ষা বাণিজ্য বন্ধে রোববার দুপুরে রাজধানীতে অভিযানে নামে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় জিগাতলায় 4টি কোচিং সেন্টার খোলা থাকায় তাদেরকে আর্থিক জরিমানা করে সিলগালা করা হয়। একই অভিযোগে ফার্মগেটে মোবিডিক ও ম্যাপস কোচিংয়ের 8 জনকে 1 মাস করে কারাদণ্ড দেন আদালত। তবে মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা জানা নেই বলে দাবি সেন্টার কর্তৃপক্ষের। আমি যতটুকু জানি যে স্কুল কলেজের টিচার তো না আমরা, আমাদের জন্য আসলে এটা নিষেধাজ্ঞা কিনা আমি ব্যাপারটা শিওর না। ভুল করছি, একটু ক্ষমা। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়ার মান নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষার্থী ও অভিভাবকরা। কিছু কিছু টাইমে স্কুল বন্ধ থাকে, ওই জন্য মানে সিলেবাস কমপ্লিট করা হয়, মানে সবসময় তো হয় না। আমাদের যে নতুন করে সৃজনশীল পদ্ধতিটা আছে এটা আমরা টিচাররা ভালো করে বুঝাতে পারে না, এই জন্যই আমরা কোচিং সেন্টারগুলোতে আসি। স্কুলে যদি একটুখানি ভালোভাবে পড়াইতো বা সাবজেক্ট ওয়াইজ খুব ভালোভাবে কেয়ার নিত, তাহলে তো আমরা আসতাম না। এই যে কোচিং এ প্রতিদিন পরীক্ষা দেওয়াচ্ছি, তারপরেও আমার ছেলেরা বোর্ডে যায় পারতেছে না। A+ না আসলে তো কোনো কলেজে চান্স পাবে না। এখন বাচ্চাদেরকে গোল্ডেন পাওয়াতেই হবে, তাহলে আমরা কিভাবে বাচ্চাদেরকে সমাজের কাছে কিভাবে মুখ দেখাবো? রোববার মোট 10টি কোচিং সেন্টার সিলগালা করা হয়। আর সরকারি নির্দেশনা অমান্য করে কাউকে কোচিং সেন্টার চালু রাখতে দেওয়া হবে না বলেও জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা এই অভিযান পরিচালনা করে দেখলাম যে আজকে বেশ কিছু কোচিং সেন্টার তারা কিন্তু আসলে এই আদেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করছে এবং ছাত্রদেরকে এখানে আসলে পড়াচ্ছে। আমাদের অভিযান চলবে। গত 7 ফেব্রুয়ারি কোচিং সেন্টারে শিক্ষকদের পাঠদান করানোয় নিষেধাজ্ঞা জারি করেন উচ্চ আদালত। এছাড়া এসএসসি পরীক্ষা চলাকালীন সময় সকল কোচিং সেন্টার বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞাও বহাল রয়েছে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব ইজতেমার কারণে 16, 17 ও 18 ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য জানান। তিনি বলেন, পরিবর্তিত সূচি অনুযায়ী 16, 17 ও 18 ফেব্রুয়ারির পরীক্ষাগুলো যথাক্রমে 26, 27 ফেব্রুয়ারি ও 2রা মার্চ হবে। এতে ব্যবহারিক পরীক্ষার সময়ও পিছিয়ে যাবে। 26শে ফেব্রুয়ারির সঙ্গীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পরের মাসের 3 তারিখে।
আর 27 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ যেসব ব্যবহারিক বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল সেগুলো অনুষ্ঠিত হবে 4 থেকে 10 মার্চের মধ্যে। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে আগামীকাল থেকে শুরু হচ্ছে তৃতীয় দফার উচ্ছেদ অভিযান। সীমানা পিলারের মধ্যে থাকা স্থাপনা এরই মধ্যে নিজেরাই সরিয়ে নিতে শুরু করেছেন স্থানীয়রা। তবে উচ্ছেদকৃত স্থাপনার মালিকদের অভিযোগ, সীমানা পিলারের বাইরে গিয়েও অনেক ভবন ভেঙে ফেলা হচ্ছে। এ বিষয়ে বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ড বলছে, দখলদাররা নিজেরাই সীমানা পিলারের সামনের দিকে সরিয়ে নিয়েছে। মাহমুদ রাকিবের রিপোর্ট। বিশাল আকৃতির ড্রিল মেশিন দিয়ে ভাঙা হচ্ছে ভবন, তাও আবার নিজেদেরই। একটু অবাক মনে হলেও রাজধানীর সদরঘাট গাবতলী বেড়িবাঁধ সড়কের ইসলামবাগ, কেল্লার মোড় ও লোহারপুল এলাকায় গেলে এখন দেখা মিলবে এমন দৃশ্যেরই। মালিকরা বলছেন, উচ্ছেদ অভিযান চলমান থাকায় বড় ধরনের লোকসানের হাত থেকে বাঁচতে সীমানা পিলারের মধ্যে থাকা স্থাপনা তারা নিজ উদ্যোগেই সরিয়ে নিচ্ছেন। দাগ দিয়ে গেছে, তাই আমরা নিজেরাই ভাঙতেছি। এখন সরকারের বুলডোজার চালালে তো আমার পুরো বিল্ডিংই হিলে যাবে। বলছি যে আপনারা সীমানা পর পিলার ঘেরা দিয়ে দেন, আমাদের কোনো অভিযোগ আমরা নিজেরা আমরা ভাঙ্গা দিব। এখন আমরা এটা ভাঙ্গা দিচ্ছি। তবে সীমানা পিলার নিয়ে নানা অভিযোগ রয়েছে উচ্ছেদ করা স্থাপনার মালিকদের। স্থানীয়দের অভিযোগ, সরকারিভাবে জরিপ করে বসানো সীমানা পিলারের বাইরে গিয়ে ভবন নির্মাণ করার পরও তা উচ্ছেদ করছে বিআইডব্লিউটিএ। তবে অভিযোগ অস্বীকার করে বিআইডব্লিউটিএ বলছে, নদীর জায়গা দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ড সহ সব সেবা সংস্থার সমন্বয়ে করা পুনর্জরিপের মধ্যে যে সকল স্থাপনা আসবে তা সবই উচ্ছেদ করতে তারা তাদের অভিযান অব্যাহত রাখবেন। পিলারটা আমার বিল্ডিংয়ের বাইরে, পিলারের পরে হলো আমার বিল্ডিং, তারপরে আমার বিল্ডিং ভেঙে দিচ্ছে। 10টা মিনিট আমার সময় দেয় নাই, পিলারটাও ভেঙে দিচ্ছে। 1 বছর পর্যন্ত বিভিন্নভাবে মাপ যোগ কইরা আমাদের সীমানা পিলার দিছে। সীমানা পিলার কমপ্লিট করার পরে পিলার রাইখাও 2-1 হাত পরে যায় আমরা আমাদের স্থাপনা করছি। যৌথ জরিপের মাধ্যমে একটি সীমানা পিলার স্থাপন করা হয়েছিল। সেই স্থাপিত সীমানা পিলারগুলো ট্যাম্পারিং করা হয়েছে অনেক জায়গায়, এবং যারা এই অভিযোগটা করছে তারা নিজেরাও জানে। তো সেই পিলারগুলো তারা তুলে ফেলছে। সীমানা পিলার তুলে ফেললেও কিন্তু আমরা আমাদের পজিশন ঠিক করে তার মধ্যে অভ্যন্তরে যদি কোনো অবৈধ স্থাপনা পাই, সেগুলো কিন্তু আপনার উচ্ছেদের আওতায় আসবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, বিতর্ক সৃষ্টি করতেই দখলদারদের এই অভিযোগ। এছাড়া নতুন করে জরিপ করে আবারও সীমানা পিলার বসানো হবে বলেও জানিয়েছে সংস্থাটি। ভবনের সামনে পিলার মানে কি? আপনার বুঝতে হবে যে ভবনের ভেতরে ছিল পিলারটা। যারা আনঅথরাইজ এতদিন ছিল, তারা যখনই দেখেছে আমাদের জায়গা উচ্ছেদ অভিযানের মধ্যে পড়ে যাচ্ছে, তারা রাতের অন্ধকারে ওই পিলারগুলো তারা এই ধরনের ম্যানিপুলেট করে তারা এরকম করেছে। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে প্রথম 2 দফার অভিযানে ইতিমধ্যেই উচ্ছেদ করা হয়েছে নদী পাড়ের প্রায় 1200 অবৈধ স্থাপনা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরও থাকছে। দিনাজপুরে প্রেমের ঘটনার জেরে কলেজ ছাত্রীকে 3 বছর বদ্ধ ঘরে আটকে রাখার অভিযোগ। অসুস্থতাই কারণ বলছেন মেয়ের মা, শাস্তি দাবি এলাকাবাসীর। উপজেলা ভিত্তিক মাস্টার প্ল্যান প্রণয়নের নির্দেশ দিয়ে তা দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পরিদর্শনে এসে তিনি এই নির্দেশ দেন। টেকসই উন্নয়নের জন্য আগামীতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রাণশক্তি গ্রাম বাংলা, তাই টেকসই ও উন্নত দেশ গড়তে বর্তমান সরকার তাদের নির্বাচনী ইস্তেহারে প্রতিটি গ্রামে নাগরিক সুবিধা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আর তৃণমূলের সরকারের প্রতিষ্ঠানকে কার্যকর ও গতিশীল করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে সোমবার পরিদর্শনে যান সরকার প্রধান শেখ হাসিনা। এই সময় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য স্বাগত জানান প্রধানমন্ত্রীকে। পরে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠকে সূচনা বক্তব্য দেন প্রধানমন্ত্রী। বৈঠকে তিনি প্রতিটি উপজেলায় মাস্টার প্ল্যান প্রণয়ন ও দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন। প্রত্যেকটা উপজেলা সম্পর্কে আমরা যদি একটা মাস্টার প্ল্যান করি, যে কোথায় খেলার মাঠ থাকবে, কোথায় স্কুল কলেজ হবে, চাষের জমি কোথায় কিভাবে সংরক্ষণ হবে, একবার যদি আমরা এই কাজগুলি সঠিকভাবে করতে পারি, তখন মানুষ কিন্তু এটা
গ্রহণ করবে, মানুষ নেবে, মানুষ শুনবে। তো এইভাবে কিছু কাজ আমাদের বোধহয় করা দরকার বলে আমি মনে করি। এছাড়া তৃণমূলের সঠিক উন্নয়নের জন্য আগামীতে জেলা পর্যায়ে মতামত নিয়ে জাতীয় বাজেটের পরিকল্পনার কথা জানান সরকার প্রধান। একেবারে গ্রাম থেকে শহর পর্যন্ত প্রতিটি মানুষের যে মৌলিক যে বিষয়গুলি, সেগুলি কিভাবে আমরা উন্নত করতে পারি সেটা মাথায় রেখে আমাদের সমস্ত কাজগুলি করতে হবে। আগামীতে আমার যে প্ল্যান, প্রত্যেকটা স্তর থেকেই বাজেট কিভাবে হবে তার অঞ্চলে, সেই প্রস্তুতিটা নিয়ে তারপর কিন্তু মূল বাজেটটা আমরা তৈরি করব, যাতে প্রতিটি পয়সা সাধারণ মানুষের উন্নয়নের কাজে লাগে। প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় সরকার শক্তিশালী করতে ভবিষ্যতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে। ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে স্থানীয় সরকারগুলিকে আরো শক্তিশালী করা এবং সেগুলি যেন আরো ভালোভাবে তাদের স্ব এলাকার উন্নয়নে মনোনিবেশ করতে পারে এবং অবদান রাখতে পারে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে সব কর্মকর্তাদের সততা ও দায়িত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদক্ষেপ তিনি নিয়েছিলেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সায়দাবাদ এলাকায় অনিরাপদ পানির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। সেখানে আছেন আমাদের রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ। শাফিন, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর সায়দাবাদে। এখানে সকাল 7টা থেকে বিএসটিআই অনিরাপদ পানি বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। আপনারা জানেন যে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তারা এই অভিযানটি পরিচালনা করছে। এবং একটু বলে রাখি যে এখানে আসার পর আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে তারা বেশ কয়েকটি কারখানা অভিযান পরিচালনা করেছে এবং আমরা দেখতে পেয়েছি যে ওয়াসার যে পানির লাইন রয়েছে সেই পানির লাইন থেকে সরাসরি পানি নিয়ে কিন্তু এই জারগুলোতে ভরা হচ্ছে এবং পরবর্তীতে কিন্তু এগুলোই সরবরাহ করা হচ্ছে বিভিন্ন জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন এই কারখানাগুলো থেকে তারা বেশ কয়েকটি জার জব্দ করেছে এবং সেই জারগুলো এখন ধ্বংস করা হচ্ছে। এছাড়া কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রাস্তার মধ্যে অন্যান্য কোম্পানির থেকে যখন এই পানিগুলি ভ্যান গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেখানেও তো আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকটি ভ্যান গাড়ি আটকিয়েছে বিএসটিআই এর কর্মকর্তারা এবং সেখান থেকেও তারা বেশ কিছু পানি জার জব্দ করেছে এবং সেই জারগুলি তারা ধ্বংস করছে এই মুহূর্তে। বিএসটিআই বলছে যে যেই কোম্পানিতে এখন অভিযান পরিচালনা করা হচ্ছে এই কোম্পানিতে এর আগেও 2 থেকে 3 বার অভিযান পরিচালনা করা হয়েছে, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু তিনি এই ব্যবসাটি ছাড়েননি। এবং তারা যেটি বলছে যে এই সায়দাবাদের অন্যতম একটি বড় পানির কোম্পানি হচ্ছে এই কোম্পানিতে। আপনারা দেখতে পাচ্ছেন যেই ট্যাঙ্কটি থেকে পানিগুলো সরবরাহ করা হতো সেই ট্যাঙ্কটিও কিন্তু ধ্বংস করে দেওয়া হচ্ছে বিএসটিআই কর্মকর্তারা, সেটি কিন্তু ধ্বংস করছেন। এখানে যারা বিএসটিআই ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে যতদিন পর্যন্ত ঢাকা শহরে অনিরাপদ পানির এই ব্যবসা চলতে থাকবে ততদিন পর্যন্ত তাদের এই অভিযান চলবে। একটু জানিয়ে রাখি যে তারা একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে এবং সেই কর্মসূচির আওতাধীন আজকে কিন্তু 8ম দিন চলছে। 8ম দিনে এসে তারা যেটি আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত 15 থেকে 16টির মতো মামলা করা হয়েছে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এবং প্রায় কয়েক হাজার জার তারা ইতিমধ্যে ধ্বংস করেছেন। বিএসটিআইর পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হয়েছে যে পুরো বাংলাদেশে লাইসেন্সধারী প্রতিষ্ঠান রয়েছে 172টির মতো, কিন্তু তারা বলছেন যে অবৈধভাবে গড়ে উঠেছে প্রায় কয়েক হাজার পানির কারখানা। তারা বলছেন সেই পানি কারখানাগুলোকে তারা খুঁজে খুঁজে বের করছেন। শুধু কারখানা না, আমরা দেখতে পেয়েছি এই 8 দিনের অভিযানে যে রাস্তার মধ্যে যে কোনো জায়গায় যখনই তারা দেখছেন যে অনিরাপদ পানি ব্যবসা চলছে বা যারগুলো আছে তখনই কিন্তু তারা অভিযান পরিচালনা করছেন। সেক্ষেত্রে একটু বলে রাখতে পারি আমরা দেখতে পেয়েছি যে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তারা অভিযান পরিচালনা করেছে। এখান থেকে আসলে আমার কাছে সর্বশেষ যে তথ্যটি রয়েছে আজকে রাজধানীর সায়দাবাদে তারা অভিযান পরিচালনা করছেন এবং আমাদেরকে তারা বলেছেন যে আরো বেশ কয়েকটি পানি কারখানায় তারা অভিযান পরিচালনা করবেন এবং তারা যেটি আমাদেরকে আরো জানিয়েছেন যে যতদিন পর্যন্ত এই অবৈধ পানির ব্যবসা চলবে ততদিন পর্যন্ত তারা তাদের এই অভিযান অব্যাহত রাখবেন। শাফিন। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় বিএসটিআই এর অভিযানের খবর জানাচ্ছিলেন শাহরিয়ার জামান দীপ। সকালের সময় আরো থাকছে। দেশের 2/3 স্টিল মিলে উৎপাদন হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে। প্রযুক্তির ব্যবহার না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মালিকদের সচেতন হওয়ার তাগিদ শিল্প সংশ্লিষ্টদের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদের তফসিল ঘোষণা করা হবে আজ। বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে তফসিল ঘোষণা করবেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক SM মাহফুজুর রহমান। একই সঙ্গে প্রত্যেক হল সংসদেরও তফসিল ঘোষণা করা হবে। যদিও আগেই উপাচার্য জানিয়েছেন ডাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে 11ই মার্চ। ডাকসু নির্বাচনে নানা চ্যালেঞ্জের মুখে 1 যুগ ধরে ক্যাম্পাসে নিষ্ক্রিয় থাকা জাতীয়তাবাদী ছাত্রদল। মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই চলছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ও হল কমিটি। বয়সসীমার কারণে নির্বাচনে অংশ নিতে পারবেন না অধিকাংশ নেতা। যদিও ছাত্রদল বলছে জুনিয়রদের দিয়ে হলেও পূর্ণ প্যানেলে
নির্বাচনে অংশ নিতে প্রস্তুত তারা। তবে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কিত বিএনপি। ইকরাম হোসাইনের রিপোর্ট। 2008 সালের জাতীয় নির্বাচনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই ছাত্রদলের তেমন কোনো কার্যক্রম। 2010 সালে ক্যাম্পাসে হামলার শিকার হন তৎকালীন সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। এরপর আরও কয়েকবার মারধরের অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। কিন্তু গেল কয়েক মাসে কিছুটা পাল্টেছে পরিস্থিতি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সক্রিয় সংগঠনগুলোর মতবিনিময় সভায় অংশ নেয় ছাত্রদলও। সেখানে ছাত্রলীগ নেতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দেখা যায় ছাত্রদল নেতাদের। সবশেষ উপাচার্যকে স্মারকলিপি দিতে এসে ক্যাম্পাসে শোডাউন করেছে সংগঠনটি। যদিও তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার সুষ্ঠু পরিবেশ নেই। যদি বয়স্ক কেউ নির্বাচনে প্রার্থিতা নিয়ে আসে, ছাত্ররা যদি তাকে প্রত্যাখ্যান করে, তাহলে কিন্তু তার ডাকসুর প্রতিনিধি হওয়ার সুযোগ নাই। অধিকার থেকে বঞ্চিত করার সুযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসন নাই যে তারা প্রার্থী হতে পারবে না বা ভোটার হতে পারবে। যদি রানিং ছাত্র দিয়েও হতো, আমরা কিন্তু আমাদের প্যানেল রেডি ছিল মোটামুটি, কিন্তু আমরা সেটা ডিসক্লোজ করিনি। 30 যে করা হয়েছে, 30-এর ভিতরে যারা আছে তাদের সবাইকে ভর্তির সুযোগ দিতে হবে। হল পর্যায়ের নেতাকর্মীরা বলছেন, বর্তমান বাস্তবতায় ক্যাম্পাসে অবস্থান নেওয়া তাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। যারা রানিং স্টুডেন্ট আছে, নেতাকর্মী, এরা চরম আতঙ্কে আছে। আমরা ডাকসু নির্বাচন করতে গেলে আমাদের উপর হামলা হবে কিনা, এন্ড পরবর্তীতে আমরা পড়াশোনা কন্টিনিউ করতে পারবো কিনা। যারা কোয়ালিটি ফুল বা যারা নেতৃত্ব দেওয়ার মতো আমাদের ক্যারিজমেটিক আছে, এদেরকে বাদ দেওয়ার জন্য এরা এই চিন্তা ভাবনা করছে। তারপরেও আমরা ইনশাল্লাহ আমাদের ডাকসুতে আমাদের যথেষ্ট কোয়ালিটি ফুল ক্যান্ডিডেট আছে এবং আমরা ফুল ফেলে নির্বাচন দিতে পারবো। এদিকে বিএনপি মনে করে ক্যাম্পাসে সহাবস্থানের পরিবেশ নেই, ফলে ডাকসু নির্বাচনে ছাত্রদলের অংশ নিতে পারা এবং নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত দল। সহাবস্থান নিশ্চিত করতে হবে, সেইটা আমরা এখনো দেখছি না। যদি সেইটা না হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষণ আমরা দেখি না। ছাত্রদলের দীর্ঘদিন কমিটি হয় না, তাদের নেতৃত্ব কম বেশি জটিলতা আছে, কিন্তু তার মানে এই না তাদের নেতৃত্ব নাই। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবরই দাবি করছে ক্যাম্পাসে আছে সব সংগঠনের সহাবস্থান। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরের নবাবগঞ্জে প্রেমের ঘটনার জের ধরে এক কলেজ ছাত্রীকে 3 বছর ধরে ঘরে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে তারই মায়ের বিরুদ্ধে। অসুস্থতার কারণে মেয়েকে ঘরে আটকে রাখার দাবি মায়ের। বিষয়টি জানতে পেরে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেয়েটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে এলাকাবাসী। হিলির প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বলার সব ভাষা যেন হারিয়ে ফেলেছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নয়াপাড়া এলাকার সুরাই আক্তার সুমি। 3 বছর আগে নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের স্নাতক 2য় বর্ষের ছাত্রী ছিলেন তিনি। কলেজে আসা যাবার পথেই প্রতিবেশী রাকিউল ইসলামের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান সুমি। বিষয়টি মানতে পারেননি তার মা। পড়াশোনা বন্ধ করে তাকে স্যাঁতসেঁতে অন্ধকার ঘরে আটকে রাখা হয় 3টি বছর। এতে অনেকটাই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন ওই তরুণী। নিজ সন্তানের সঙ্গে এমন অমানবিক আচরণ মানতে পারছেন না ক্ষুব্ধ এলাকাবাসী। যদিও অভিযুক্ত মায়ের দাবি, অসুস্থতার জন্য ঘরে আটকে রাখা হয় তাকে। কারেন্ট নাই ওখানে, মানে তাকে নির্যাতন ভাবে রাখছি ওখানে। আমরা মেয়েরার জন্য জীবন প্রাণ দিয়ে চেষ্টা করছি যে মেয়েরা আমরা ঘর থেকে বেহির করি, বাড়ি যাওয়ার সাথে বকাবকি শুরু করে। গৃহবন্দী রাখার জন্য আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার মেয়ে ছোট্ট নয় যে আমি জোর করে তাকে রাখছি। আমার মেয়ে অসুস্থতার কারণে টাকা ব্যাগরে চিকিৎসা করতে পারিনি, তাই। বিষয়টি সম্প্রতি জানাজানি হলে স্থানীয়দের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেয়েটিকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসক বলছেন, দীর্ঘদিন স্বাভাবিক জীবনে না থাকায় দেখা দিয়েছে নানা শারীরিক জটিলতা। তার বাবাকে ডাক দেই, তখন তাকে বললাম যে আপনার মেয়ে খুবই অসুস্থ, দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেন। তো তারা কোনোভাবে করতে চাচ্ছিল না, পরে আমরা তাদেরকে বাধ্য করেছি। বন্দি থাকার কারণে তার জয়েন্ট যে মোবিলিটিটা ছিল সেটাকে আমরা তার হাতের যে মুভমেন্টটাকে স্বাভাবিক করার জন্য 2 হাতে বল দিয়ে তাকে সেটা সারাক্ষণ নাড়ার জন্য বলা হচ্ছে। মেয়েটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে আবারও পড়াশোনা শুরু করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলার শীর্ষ কর্মকর্তা। এবং তার সুস্থতার পরে আমরা ভাবছি তার যে পড়াশোনা করতো সেই পড়াশোনাটা আমরা এগিয়ে নেব। রোস্তম আলীর পরিবারে 5 সন্তানের মধ্যে সুরাই আক্তার সুমি দ্বিতীয়। সময় সংবাদ, দিনাজপুর। দেশের প্রায় 2/3 স্টিল মিলে উৎপাদন হয় ম্যানুয়াল পদ্ধতিতে। প্রযুক্তির ব্যবহার না থাকা আর অসচেতনতায় এসব মিলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। হতাহত হচ্ছেন শ্রমিকরা, ক্ষতিগ্রস্তের পরিবার পড়ছে অথৈ সংকটে। অথচ তাদের জন্য নেই বিমা বা দীর্ঘমেয়াদী আর্থিক সুবিধা। শিল্প সংশ্লিষ্টরা বলছেন,
মালিকরা একটু সচেতন হলেই শ্রমিকদের কর্মপরিবেশ ঝুঁকিমুক্ত করার পাশাপাশি তাদের বীমার আওতায় আনা সম্ভব। শাহাবুর রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সাজিদ রাজু। লোহা গলানো এই চুল্লির পাশেই বিপজ্জনক পরিবেশে কাজ করেন স্টিল মিলের কর্মীরা। ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করার জন্য এই শিল্পে প্রায়ই ঘটে দুর্ঘটনা। সবশেষ গেল 11 জানুয়ারি নারায়ণগঞ্জের রহিম স্টিল মিলে গলিত লোহা ছিটকে দগ্ধ হন 3 শ্রমিক, এর মধ্যে একজন মারা যায়। শ্রমিকরা বলছেন, কারখানায় নিরাপত্তামূলক কিছু পদক্ষেপ নেওয়া হলেও দুর্ঘটনায় বড় ক্ষতির পর তাদের পাশে থাকে না কেউ। তাই যে কোনো দুর্ঘটনার পর পুরো পরিবার নিয়ে পড়তে হয় বিপাকে। যারা চাকরি করে বা যারা থাকে বিপজ্জনক নিয়ে বাবা থাকে, কারণ কি গরিব মানুষ কত বেচারা বাঁচতে হবো, তো বেচারা ওইসব বিপজ্জনক নিয়ে থাকে। বা কত মানুষ মরে হতো, কত মরিনে মরে গেছে, যা দিয়ে তারা বুঝ দিতে পারে দিয়ে দেয়। আর পরিবার যে চলবো এই পয়সার দ্বারা কোনো সম্ভব না। 2 লাখ 3 লাখ দিয়ে দেয়, খরচ চলে এককালীন দিয়ে দেয়। যেই জায়গায় মনে করেন পাইবো 2 লাখ, এই জায়গায় মনে করেন 50,000 দেয়। কিছু আবার মনে করেন নেতা পেতারা খায়। প্রতিটা শ্রমিকের বীমা করা বাধ্যতামূলক। এই প্রচলনটা গভর্নমেন্টের উদ্যোগ নিতে হবে এবং সেক্ষেত্রে সহযোগিতা করতে হবে ইন্ডাস্ট্রিয়াল পরিচালকদের। মিল মালিকরা একটু সচেতন হলে শ্রমিকদের জন্য আর্থিক নিরাপত্তা দেওয়া সম্ভব হবে বলে মনে করেন শিল্প সংশ্লিষ্টরা। এদিকে সাধারণ বীমা কর্পোরেশন বলছে, মালিকরা উদ্যোগ নিলেই তাদের বীমার আওতায় আনা সম্ভব। ভাবে করে আমরা শুধু লাভবান হতে চাই। এই শিল্পটাও আমার, এই শ্রমিকগুলিও আমার পরিবারের একটা মেম্বার, তাদের নিয়েই আমাদের চলতে হবে। ইন্স্যুরেন্স করা না থাকলে কি হচ্ছে, কোম্পানির মালিক তার সামর্থ্য অনুযায়ী একটা নমিনাল অ্যামাউন্ট দিচ্ছে। হ্যাঁ, ইটস লাইক এ গ্রেস। কিন্তু যদি প্রপারলি ইন্স্যুরেন্স করা থাকতো তাহলে কিন্তু আপনার লোকটা অনায়াসে একটা বিগ অ্যামাউন্ট পেয়ে যেতে পারে তার ফ্যামিলি। রিরোলিং ও স্টিল মিল মালিকদের সংগঠন বলছে, 80% স্টিল উৎপাদন হয় ম্যানুয়াল পদ্ধতিতে। এ কারণে শ্রমিকদের নিরাপত্তায় পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। অর্গানাইজেশন থেকে আমি চেষ্টা করি মোটিভেটেড করার। আমি খুব শীঘ্রই এই ইন্স্যুরেন্সটা করার জন্য আমি চেষ্টা করতেছি, এটা ইন্ট্রোডিউস করবো ইনশাআল্লাহ। এসডিজির লক্ষ্যমাত্রা পূরণে শিল্প কারখানায় নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিকদের ঝুঁকি নিরসনে সরকারকেও এগিয়ে আসার আহ্বান শিল্প মালিকদের। আমাদের মেন্টালিটিটা ওইভাবে গইরা ওঠে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী খুন, পলাতক থাকায় বাসার 2 গৃহকর্মীকে সন্দেহ করছে পুলিশ। যাত্রাবাড়িতে ঘরে ঢুকে এক নারীকে হাতুড়ি দিয়ে হত্যা। খুলনা সদরের ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেট কার দুমড়ে মুচড়ে নিহত 5। নিহতরা যুবলীগ ও ছাত্রলীগ নেতা, জানালো পুলিশ। এবার কোচিং সেন্টারের বিরুদ্ধে অভিযান। রাজধানীর ফার্মগেটে 8 জনকে 1 মাস করে কারাদণ্ড, 5টি সিলগালা। স্কুলে সিলেবাস শেষ না করার অভিযোগ শিক্ষার্থীদের। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে কাল থেকে ফের শুরু হচ্ছে 3য় দফার উচ্ছেদ অভিযান। অনেক স্থাপনা এরই মধ্যেই সরিয়ে ফেলছেন স্থানীয়রা, পাল্টাপাল্টি অভিযোগ। এবং আজ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা। চ্যালেঞ্জের মুখে 1 যুগ ধরে ক্যাম্পাসে নিষ্ক্রিয় থাকা ছাত্রদল, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে অভিযোগ। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে আর সব খবর পেতে ডাউনলোড করুন সময়। সঙ্গে থাকুন সময়।